আন্তর্জাতিক আদিবাসী দিবস। আদিবাসী ইস্যুটা হচ্ছে আসলে এটা একটা আন্তর্জাতিক ইস্যু। তো প্রতি বছরের ন্যায় আমরা এই বছরও হয়তো 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করব। তো জাতিসংঘের ঘোষণা অনুযায়ী হচ্ছে 1994 থেকে প্রতি বছর পৃথিবীর কমপক্ষে 90টা দেশে একযোগে এই দিবসটা পালন করে আসছে। আমরা হয়তো চুক্তি পরবর্তী, তার মানে 97-এর পরে এই দিবসটা আমরা যথাযথ মর্যাদার সহিত পালন করতে চাই। আমাদের মৌলিক যে দাবি হচ্ছে আদিবাসী দিবসকে ঘিরে আমাদের সাংবিধানিক একটা স্বীকৃতি, যাতে আমাদেরকে আদিবাসী দিবসে এখানকার আদিবাসীদেরকে যাতে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া। তো আসলে আমি যেটা বলতে চাই, আদিবাসী কোনো জাতি না, এটা একটা সম্মিলিত একটা কালেকটিভ টার্ম। এটা বিভিন্ন যারা মানে সুনির্দিষ্ট কোনো সংজ্ঞায় আসলে আদিবাসীকে সংজ্ঞায়িত করার সুযোগ নাই। এটা আমরা যারা জাতিগতভাবে সংখ্যায় কম, এরকম রাষ্ট্র ক্ষমতার বাইরে, আর যারা নিজেদেরকে হয়তো তাদের পরিচয় আদিবাসী হিসেবে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারাই আদিবাসী। আদিবাসীর অর্থ আদিবাসিন্দা না। আমরা অনেকটা প্রান্তিক, সংখ্যায় কম। তবে আসলে বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে আমি মনে করি আমরা সংখ্যায় খুবই নগণ্য হতে পারি, কম হতে পারি, কিন্তু আমাদেরকে অধিকার বঞ্চিত রেখে, পেছনে ফেলে রেখে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন তথা সুষম উন্নয়ন কোনোভাবে সম্ভব না, এবং সেটা অর্থবহও হবে না। সেই কারণে এখানে রাজা আছে, রাজা চলে যায়, রাষ্ট্র ক্ষমতা হাত বদল হয়েছে। স্বাধীনতার পরবর্তী আমরা কিন্তু বিভিন্নভাবে আমাদের অধিকারের দাবি দেওয়া আমরা করে আসছি। চুক্তি পরবর্তী সময়ে এই যে আদিবাসীদের সাংবিধানিক অধিকারের বিষয়ে আমাদের যে দাবি দেওয়া, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদেরকে অনেকটা আশা জাগানিয়া মন ভোলানো কথাই আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আমাদেরকে কি বলবো, শুধু শুধু আশার বাণী শোনানো হয়েছে। তবে আমরা সেই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বর্তমান যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের কাছে আমরা আশাবাদী ছিলাম, যেহেতু এখানে প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে বাংলাদেশ একটা রেইনবো নেশনের দেশ, যেটা এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন সাংস্কৃতিক পরিচয় বহন করে, বিভিন্ন জাতিগোষ্ঠী এখানে বসবাস করে। সেদিক থেকে আমরা অনেকটা আশাবাদী ছিলাম। কিন্তু আমি প্রধানমন্ত্রীর প্রতি তথা এই সরকারের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই আমি যেটা বলতে চাই, আমাদেরকে কিন্তু আসলেই প্রথমেই তো ওই যে একটা ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং সোজ দা ডে, আমরা প্রথমেই হোঁচট খেয়েছি এইভাবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি যেহেতু বাতিল হয়নি বা এই চুক্তি বাস্তবায়ন এই সরকার করবেন না, সেরকম ঘোষণাও তাদের হয়তো নির্বাচনী ম্যানিফেস্টো বা কোনো ইয়েতে আমরা দেখিনি, কিন্তু প্রথমেই কিন্তু পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে লঙ্ঘন করা হয়েছে। যেহেতু এখানে 3 পার্বত্য জেলাকে নিয়েই একটা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছে। এইখানে চুক্তির একদম সর্বশেষ ধারা তথা 4টা খণ্ডে বিভক্ত সাধারণ ক্ষমা, পুনর্বাসন এবং অন্যান্য বিষয়াবলীর উপরে যে 19 নম্বর ধারায় লেখা আছে, সর্বশেষ
খন্ডের 19 নম্বর ধারায় যে যে বিষয়টা লেখা আছে যে উপজাতীয়দের মধ্য থেকে একজন পূর্ণমন্ত্রী নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হবে। এখানে নো অপশন, মানে নো অল্টারনেটিভ, এখানে অন্য কোনো বিকল্প নাই। কিন্তু আমরা কি দেখলাম এখানে বর্তমানে কিন্তু একটা দুর্ভাগ্য আমাদের জন্য, আমাদেরকে খুবই হতাশ করেছে। আমি এখানে বাঙালি বিদ্বেষী কোনো কথা বলছি না, আমি এখানে দেশ বিরোধী কোনো কথা বলছি না, কিন্তু একজন উপজাতীয়কে দিয়ে কিন্তু আজকে পার্বত্য চট্টগ্রাম চালিয়ে নেওয়া হচ্ছে। তার মানে অর্থ হচ্ছে, আমি এটা এই প্রসঙ্গের বাইরে গিয়ে কথা বলতেছি তা নয়, এখানে যে বিষয়টা হচ্ছে আমাদের অধিকারের বিষয়, এটা আন্তর্জাতিক যে বিষয় আজকে আদিবাসীদের বিষয়। আমি মনে করি আসলে ওই যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কথাও যদি আমরা বলি, আপনি কাউকে অবহেলিত রেখে, কাউকে বঞ্চিত রেখে, কাউকে পেছনে রেখে আপনি সামনের দিকে এগোতে পারবেন না। আমরাও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় আমরা সামিল হতে চাই। বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি হোক, বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছুক, এটা আমরা চাই অবশ্যই। তাহলে অবশ্যই কোনো জাতিগোষ্ঠীকে সংখ্যায় যতই কম হতে পারে তাদেরকে আপনি অবহেলিত, বঞ্চিত, অধিকার বঞ্চিত রেখে কোনোভাবেই সম্ভব নয়। আমরা আশা করব আগামীতে এই সরকার, যেহেতু গণতান্ত্রিক সরকার, একটা ফ্যাসিস্ট সরকারকে পতনের মধ্য দিয়ে এই সরকার এসছে, তা আমরা অবশ্যই আমাদের আদিবাসীদের অধিকারের ব্যাপারে এই সরকার সচেতন থাকবেন। এই সরকার আরো মনোযোগী হবেন এবং পাশাপাশি চুক্তি বাস্তবায়নের বিষয়েও তারা দ্রুত একটা পদক্ষেপ নেবেন। আমি অবশ্যই সেটাই প্রত্যাশা করি।